বিসমিল্লাহির রহমানির রহিম। গত পরীক্ষার প্রশ্নটা একটু সলভ করে দিই। প্রথম প্রশ্নটা ছিল এ বিন্দুতে বেগ কত? সরলরেখা হলে তো খুব সহজেই সরণ ডিভাইডেড বাই সময় দিয়ে বের করে ফেলতে পারতাম। কিন্তু বক্ররেখা হওয়ার কারণে বক্ররেখা বলতে সময় সময়ের সাথে বেগের পরিবর্তন বা সরণের পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে আর কি। তাহলে কি করব? এই বিন্দুর জন্য তাৎক্ষণিক যে বেগটা সেটা বের করব আমরা। তাৎক্ষণিক বেগ বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। তো স্পর্শক এমন ভাবে আঁকবো যেন আমাদের অক্ষকে ছেদ করে। তো অক্ষকে এক্স অক্ষকে ছেদ করছে। এবার হচ্ছে ওই বিন্দুর জন্য সরণ আর সময় বের করব। তো ওই বিন্দুতে সরণ কত, ওয়াই অক্ষে কত দূর পর্যন্ত গেছে এবি, আর সময় কত, এক্স অক্ষকে কতটুকু অংশ ছেদ করেছে, এই যে বি আর আর, এই অংশটুকু হচ্ছে সময়। তো আমরা জানি সরণকে সময় দিয়ে ভাগ করে দিলেই কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। ওকে, সমবেগ কোনটি সমবেগ প্রশ্ন ছিল। এখন এখানে খ আর ঘ দুইটাই সমবেগ আসলে নির্দেশ করতেছে। খ এর ক্ষেত্রে যখন আমরা গণনা শুরু করেছি তখন গাড়িটা চলন্ত ছিল, মানে চলতেছিল। আর ঘ এর ক্ষেত্রে শুরুতে বেগ ছিল 0। তো এটা যেহেতু আমাদের বেশি পরিচিত এই জন্য এটাকে অ্যান্সার হিসেবে দিব। বাকি দুইটাই উত্তর, সঠিক উত্তর। ওকে, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সত্য? চারটা গ্রাফের মধ্যে কোনটি সত্য? আমরা জানি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মন্দন হতে থাকে, তাই না? তো মন্দন যেহেতু হয় তার মানে বেগ কমতে থাকে। উপরের দিকে কোনো বস্তু ছুঁড়ে মারলে বেগ কমতে কমতে শূন্য হয়ে যায়, তাই না? বেগ কমতে কমতে একটা সময় গিয়ে শূন্য হয়ে গেছে, এটাই শুধু মিলতেছে। দেখো এখানে বেগের পরিবর্তন হচ্ছে না, এখানে বেগ তো আরো বাড়তেছে, এখানে সমানভাবে কমতেছে না, মানে মন্দন হইতেছে না সমানভাবে। মন্দন মানে হচ্ছে সমহারে কমতে থাকবে, শুধুমাত্র ক্ষয়ের সাথে মিলে যায়। 3 নম্বর প্রশ্ন বলছে যে এই গ্রাফের কোথায় সমবেগ, মানে সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে না। দেখো এ থেকে বি পর্যন্ত 20 মিটার পার সেকেন্ডই রয়েছে, আর সব জায়গায় ও থেকে এ পর্যন্ত বেগ বৃদ্ধি পাইতেছে, বি থেকে সি পর্যন্ত বেগ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এ থেকে বি পর্যন্ত সমবেগ। এ বি এর অংশ অতিক্রান্ত দূরত্ব, এই এ বি অংশ অতিক্রান্ত দূরত্ব এখানে যেহেতু সমবেগ তাহলে আমরা এস ইকুয়াল ভিটি ব্যবহার করতে পারবো। ভি এখানে 20, টি হচ্ছে 20 মাইনাস 10 সেকেন্ড, তাহলে 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। 6 নম্বর, এখানে ভুল দিয়েছিলাম আমি, ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, আর এখানে বস্তুর ভর 1.2 কেজি দিতে ভুলে গেছিলাম। ওকে, এখানে দেয়া আছে দেখো ঘর্ষণ বল এফ। এবার বলা হচ্ছে যে এই যে বস্তুটা স্থির ছিল গতিশীল হইলো, এতে প্রযুক্ত বল কত, কত বল প্রয়োগ করতে হয়েছে। আমরা জানি এফ ইকুয়াল এম এ, কিন্তু এই এফ ইকুয়াল এম এ সত্য তখন যখন একটা বল ক্রিয়া করে, কিন্তু এখানে আমাদের দুইটা বল ক্রিয়া করতেছে। একটা হচ্ছে যে কোনো একজন করতেছে, এজেন্ট বারে কোনো ব্যক্তি করতেছে, আর একটা হচ্ছে ঘর্ষণ বল, এটা সবসময় ক্রিয়া করে। তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করতেছে আর এজেন্ট একটা বল প্রয়োগ করতেছে। আর ঘর্ষণ বল সবসময় বিপরীতে ক্রিয়া করে, তুমি যেদিকে বল প্রয়োগ করবে ঘর্ষণটা বিপরীত দিকে করবে, তুমি যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বিপরীত দিকে কাজ করবে। তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা মাইনাস হয়ে এম এ হবে। তো এম এ সমান আমরা জানি, এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার যদি এফ কে ওই পাশে নিয়ে যাই, মান বসিয়ে দিই, তাহলে 3 নিউটন পাওয়া যায়। স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল। ওকে, 7 নাম্বার, দুইটা বস্তু বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ হয়েছে, জিজ্ঞাসা করছে মিলিত বেগ কত, মানে দুইটা যখন একসাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন এরা একসাথে আটকে গেছে। আটকে যাওয়ার পরে বেগ কত, আমরা জানি m1 m2 প্লাস m2 ইকুয়াল, যদি আটকে যায় m1 প্লাস m2 ইন্টু ভি, মানে দুইটার বেগ একই, তাহলে ভি এর বেগ বের করে ফেলবো। এখানে মনে রাখতে হবে যে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে একটা বেগ যদি পজিটিভ হয় আর একটা বেগ নেগেটিভ হবে, বেগ যেহেতু ভেক্টর রাশি। তাহলে আমরা 4 কে নেগেটিভ ধরলাম, 12 কে পজিটিভ ধরলাম, মান বসিয়ে দিলাম, 48 মাইনাস 24, তো এইভাবে প্লাস 2.4 মিটার পার সেকেন্ড। এখন এই প্লাস 2.4 এটা আমাদের কাজে লাগবে। আরেকটা প্রশ্ন ছিল মিলিত বেগের দিক কোন দিকে হবে। মিলিত বেগের দিক ডান দিকে হবে, এর দিকে। কেন? আমরা যেদিকে প্লাস ধরছিলাম আমাদের ফলাফল মিলিত বস্তুর বেগের যে মানটা এসেছে এটাও ডান দিকে এসেছে, পজিটিভ এসেছে। যদি নেগেটিভ আসতো তাহলে বাম দিকে বা বি এর দিকে
উত্তর হইতো। ওকে, এখানে একটু খেয়াল করো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বি বিন্দুতে এম এর স্থিতিশক্তি কত? এই এম বস্তুটা পড়তেছিল, তাহলে বি বিন্দুতে যখন আসলো তখন এর স্থিতিশক্তি কত? আমরা স্থিতিশক্তির ক্ষেত্রে জানি mgh। এইচটা হচ্ছে মাটি থেকে কত উঁচুতে আসছে, আকাশ থেকে আসছে না বাতাস থেকে আসছে, উপর থেকে কত উচ্চতা থেকে আসছে সেটা বিষয় না, এখন সে কত উচ্চতা আছে। বি বিন্দুতে দেখো উচ্চতা h1, এই জন্য mgh1 হবে স্থিতিশক্তি। তাহলে 10 নম্বর কি, কত উচ্চতায় স্থিতিশক্তি ও গতিশক্তি, কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে। মানে কোন একটা উচ্চতা যে আছে, যেখানে গতিশক্তিটা হবে, এই বস্তুটা যখন নামতেছে গতিশক্তি হবে স্থিতিশক্তির 3 গুণ। তা সমীকরণটা একটু লিখে ফেলি, স্থিতিশক্তি সমান স্থিতিশক্তি ইনটু 3 ইকুয়াল গতিশক্তি। স্থিতিশক্তির সমীকরণ আমরা জানি mg এক্স এক্স, আমরা ধরে নিচ্ছি যে এক্স উচ্চতায় ঘটনাটা ঘটবে, আর গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তো ওই সময় সে ভি বেগ প্রাপ্ত হবে। এবার ভিটা আমরা বের করে ফেলবো কিভাবে, যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে পড়ন্ত বস্তু, আদিবেগ 0। এবার মনে করলাম এক্স উচ্চতায় আছে, তাহলে কত উচ্চতা নেমে আসছে, দুইটার যোগফল h1 প্লাস h2 এর যোগফল, এর থেকে মাইনাস এই এক্স, এতটুকু উচ্চতায় আছে h। এটা তো এটা যদি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh এই সূত্রে বসায় দিই, ইউ তো 0, তাহলে 2g h এর মান h1 প্লাস h2 মাইনাস x। তো এই মানটুকু যদি এখন এই ভি স্কয়ারে বসায় দিই, তাহলে 2g h1 প্লাস h2 মাইনাস x এটা হয়। তো এবার আরেকটু যদি ক্যালকুলেশন করি, তাহলে দুই পাশ থেকে জি কাটা যাবে, জি কাটা গিয়ে 3x থাকবে এই পাশে, আর ওই x কে এই পাশে নিয়ে আসলে 4x হয়ে যাবে। তাহলে x ইকুয়াল হবে h1 প্লাস h2 ডিভাইডেড বাই 4। মানে এত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির 3 গুণ হবে। ওকে, 11 এখানে একটা হাইড্রোলিক প্রেস দেয়া ছিল, ছোট পিস্টন বড় পিস্টন বল দেয়া আছে, F1 এ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বলছে যে ছোট পিস্টনে প্রযুক্ত বলের মান কত, মানে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করলে বড় পিস্টনে 12,500 নিউটন পাওয়া যাবে। আমরা জানি F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2, তাহলে F1 টা বের করতে চাই আমরা, তাহলে মানগুলো বসায় দিলে 500 নিউটন পাওয়া যাবে। সেন্টিমিটার দিকে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু দুই পাশেই ক্ষেত্রফল আছে, তাহলে এটাকে মিটারে না নিলেও চলবে, মিটারে নেয়া না নেয়া একই কথা। ওকে, তারপরে বলছে যে 12 নাম্বারটা, বল, এখানে যে বলগুলো ক্রিয়া করতেছে, বলছে যে পিস্টন 1 এ কম হবে। হ্যাঁ, পিস্টন 1 এ তো কমই হবে, কারণ এটা ছোট একটা পিস্টন। পিস্টন 2 এ বেশি হবে, বড় পিস্টনে বেশি হয় আমরা জানি। 3 নাম্বার বলছিল সমান হবে, না এটা সত্য না, তাহলে 1 আর 2 সত্য। মনে রাখো, বড় পিস্টনে বড় বল, বড় পিস্টনে বড় বল, এটা একটা সূত্রের মতো আর কি, আমি মনে রাখার চেষ্টা করি। বড় পিস্টনে বড় বল, যে কোনো সময় যেন কনফিউশন না হয়, মাথা গরম হলেও যেন মনে থাকে, বড় পিস্টনে বড় বল, মনে রাখবো। ওকে, 13 বলছে এ তে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে। শব্দের উৎস এ তে আছে, এখান থেকে শব্দ উৎপন্ন করলো, সে দূরবর্তী ভবনে গিয়ে আবার ফিরে আসবে, 25 মিটার দূরে আছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা জানি এস ইকুয়াল ভিটি, এখানে যেহেতু 2s দূরত্ব অতিক্রম করবে, তাহলে গিয়ে ফিরে আসতে হবে 2s ইকুয়াল ভিটি। আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হয় 2d, তাই না? তাহলে টি ইকুয়াল 2s বাই ভি, তোমরা ডিও ইউজ করতে পারো একই কথা। তাহলে 25 ইন্টু 2 ডিভাইডেড বাই 330 প্লাস 24 ইন্টু 0.06। 0.06 কেন, এইটুক কেন 24 ইন্টু 0.06, কারণ হলো 0 ডিগ্রিতে বায়ুতে শব্দের বেগ 330, কিন্তু 24 ডিগ্রিতে আরো প্রতি ডিগ্রির জন্য 0.6 করে বাড়বে। ঠিক আছে, আমরা দেখলাম 0.145 সেকেন্ড লেগে যাবে। ওকে, সরি। 14 এই যে তরঙ্গটার ছবি দেয়া আছে, তরঙ্গটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য 0.44 মিটার, এটা একটা ইনফরমেশন। বিওএন সমদর্শ সম্পন্ন, এটা আরেকটা ইনফরমেশন। এটা প্রকৃতি অনুপ্রস্থ। তো এগুলা কোনটা সত্য, এরকম প্রশ্ন ছিল।
দেখো আমরা প্রথমটা একটু সত্যায়ন করি। এই শুরু থেকে এই দাগ পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইখান থেকে এই জি পর্যন্ত এই দাগ পর্যন্ত আরেকটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, আর এইখান থেকে এই যে পর্যন্ত দেখো এখানে 4/1 তরঙ্গ দৈর্ঘ্য, এইটুক সমান 10 মিটার দেয়া আছে। এই ল্যামডা/4, তাহলে 2 ল্যামডা/4 এটা যদি যোগ করি তাহলে 9 ল্যামডা/4 হয়, এটা সমান হচ্ছে 10 মিটার। এটাকে যদি মান বসায় দিই, ল্যামডা ইকুয়াল 4.4 মিটার। তো ওকে, সত্য, মানে 1 নম্বরটা সত্য। 2 নম্বরটা বিও এন সমদশা সম্পন্ন। সমদশা মানে হচ্ছে যে ওই বিন্দু পর্যন্ত আসতে আগের বিন্দুগুলো, মানে আগের বিন্দুগুলো থেকে ওই বিন্দু পর্যন্ত আসতে একই দিকে আসতে হয় কিনা। একই দিকে যদি আসতে হয় তাহলে তারা সমদশা সম্পন্ন। আর একটু খেয়াল করো, দেখো এই বি বিন্দু আর এন বিন্দু, তাই না? দেখো বি বিন্দুতে আসছে কোন দিক থেকে, নিচের দিক থেকে উপরে, আর এন বিন্দুতে আসছে কোথা থেকে, নিচের দিক থেকে উপরে। এই জন্য এরা আসলে সমদশা সম্পন্ন, যদিও সর্বোচ্চ বিন্দু, তাই না? একই একই বিন্দু, সর্বোচ্চ বিন্দু একই রকম বিন্দু এবং একই দিক থেকে আসছে। দেখো নিচেও মানে সর্বনিম্ন ছিল, কিন্তু এই নিচের দিকে আসতেছে, এই জন্য এটা কি না, সমদশা সম্পন্ন না। আবার এই কে বিন্দুটা সমদশা সম্পন্ন না। কেন? কে বিন্দু আর এন বিন্দু সমদশা সম্পন্ন না, কারণ হচ্ছে উপরের দিকে যদিও আসতেছিল, কিন্তু এটা সর্বোচ্চ বিন্দু না। দুইটা বিষয় এক হইতে হবে, একটা হলো বিন্দুটার অবস্থান, আর একটা হলো কোন দিক দিয়ে আসতেছে, সর্বোচ্চ দিক দিয়ে আসতেছে নাকি সর্বনিম্ন দিক দিয়ে আসতেছে, এরকম আর কি, খেয়াল করে দেখ। আচ্ছা, এটার এই তরঙ্গটার প্রকৃত অনুপ্রস্থ, অনুপ্রস্থ বলতে এই তরঙ্গ যেদিকে যাচ্ছে, তরঙ্গ দিকে যে ডান দিকে যাচ্ছে তরঙ্গটা, তরঙ্গের দিকের সাথে এই যে কণাগুলো কম্পন হচ্ছে এর দিকটা কিরকম, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেহেতু দেখা যাচ্ছে যে উপরে নিচে স্পন্দিত হচ্ছে, তাই না? উপরে নিচে স্পন্দিত হচ্ছে, এই জন্য এরা অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য হলে কি হতো, পাশাপাশি স্পন্দিত হতো। 15 দেখো, এই যে চিত্রটা আমরা রুল অফ 6 পড়ছিলাম, ওইটা কাজে লাগবে। ও এর বিম্বের অবস্থান কোথায় হবে? এই যে বস্তুটা আছে, এই বস্তুটার বিম্বের অবস্থান কোথায় হবে? আমরা জানি সি হচ্ছে 3, সি তে হচ্ছে 3, তারপরে 2 1 0, পেছনে 6, সি এর বাম পাশে 4 5, এই 5টা হচ্ছে অসীম, তাই না? 4টা হচ্ছে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে। ওকে, তাহলে আমাদের বস্তু আছে ফোকাসে 1 নম্বরে, তাহলে 6 হইতে হলে কি হইতে হবে, আরো 5 যোগ করতে হবে। 5টা কোথায় আছে? অসীমে, তাহলে বিন্দুর অবস্থান হবে অসীমে। 16 ও এর প্রতিবিম্বের অবস্থান, ও এর প্রতিবিম্ব, ও এর প্রতিবিম্বটা কিরকম হবে? ওই প্রতিবিম্বটা দেখো ফোকাসের আরো ভেতরে আছে, ফোকাসের ভেতরে আছে, শূন্য অবস্থানে আছে। তো শূন্য অবস্থানে যদি থাকে তাহলে 6 হওয়ার জন্য কি করতে হবে, 6 যোগ করতে হবে, তার মানে পেছনে যাইতে হবে। আর পেছনে যদি অবতল অবতল দর্পণ হয়, পেছনে হলে সোজা এবং বড় হয়। সোজা মানে অবাস্তব, তাহলে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে। ওকে, এখন একটা সহজ প্রশ্ন বলছে, লক্ষ্যবস্তু এর দ্বিগুণ দূরত্বে প্রতিবিম্ব সৃষ্টি হলে বিবর্ধন কত? এখন এই লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব যদি দ্বিগুণ দূরে হয়, মানে এখন যে দূরত্বে আছে মেরু থেকে, প্রতিবিম্ব যদি এর দ্বিগুণ দূরত্ব হয়, মানে এখানে হয় বা যেকোনো জায়গায় হয়, তাহলে এর বিবর্ধন কত? আমরা জানি বিবর্ধন m ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। ইউ সমান দেয়া আছে 2, ভি সমান দেয়া আছে দ্বিগুণ দূরত্বে 2 ইন্টু 2, তাহলে 2 2 কাটা গেলে 2 থাকে, অর্থাৎ এর বিবর্ধন হবে দ্বিগুণ। 18 এখানে দেখো দুইটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ও বি এর মধ্যবর্তী বলের মান কত? দুটো চার্জ দেয়া আছে, এই দুটো চার্জের মধ্যবর্তী বলের মান কত? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। F ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। কে এর মান 9 ইনটু 10 টু দি 9, চার্জগুলোর মান দেয়া আছে 20 30 ডিভাইডেড বাই ডিসটেন্স 2 স্কয়ার 1.35 10 টু দি পাওয়ার 12 নিউটন। খুব ইজি। এবার দেখো প্রশ্নটা, মধ্যবর্তী বল 8 গুণ করতে চাইলে, মধ্যবর্তী বল যদি 8 গুণ করতে চাই তাহলে কি করতে হবে? দূরত্ব 8 গুণ করতে হবে প্রথমে বলছে। আমরা জানি যদি
বল বাড়াইতে চাই, দূরত্ব বাড়ায় দিলে হবে না, দূরত্ব কমায় দিতে হবে। দূরত্ব কমায় দিতে হবে, তাহলে প্রথমটা বাদ। তাহলে একটি আধান দ্বিগুণ অন্যটি 4 গুণ করলে হবে, দেখি একটু টেস্ট করে। একটা আধান দ্বিগুণ করলাম আর একটাকে 4 গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8 ইনটু কে কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। এই দেখো এখানে কে কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার, এটা হলো এফ। তাহলে আগের তুলনায় 8 গুণ হয়ে গেছে। ওকে, সত্য। আবার বলছে যে গুণফল দ্বিগুণ দূরত্ব অর্ধেক। তো এই দুইটা কিউ1 কিউ2 এর গুণফল যদি দ্বিগুণ করে দেই আর দূরত্বকে যদি অর্ধেক করে দেই, d/2 করে দেই, তাহলে একটু দেখি d/2, তাহলে স্কয়ার করলে 1/4, এটা উপরে আনলে 4 হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8, আবার 8 গুণ হয়ে যায়। তার মানে হচ্ছে গুণফল দ্বিগুণ দ্বিগুণ আর দূরত্ব অর্ধেক করলেও একই ঘটনা ঘটবে, তার মানে বল 8 গুণ হয়ে যাবে। ওকে, তো বর্তনীটির ক্ষমতা কত, এটা সার্কিট দেয়া আছে, ক্ষমতা বের করতে বলছে। আমরা ক্ষমতা P = VI V স্কয়ার বাই R I স্কয়ার R এটাতে বের করতে পারি। প্রবলেম হচ্ছে R এর তুল্য রোধটা লাগবে আর কি, সরাসরি ইউজ করা যাবে না। আমরা যেহেতু এখানে দুইটা রোধ দেখতে পাচ্ছি সমান্তরালে যুক্ত আছে, তাহলে 1/R ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 হবে, এটা করলাম। এবার আর ইকুইভ্যালেন্ট করতে হলে উল্টা দিতে হবে, তাহলে 1.6। তো পি এর সূত্র ভি স্কয়ার বাই আর ইকুইভ্যালেন্ট, এটা যদি ব্যবহার করি তাহলে 2.5 ওয়াট। ভেরি ইজি। 21 নম্বর দেখো, এটা কি চাইছে, এই আই এর মান নির্ণয় করতে বলছে। তো খুব ইজি, দুইটা রেজিস্ট্যান্স দেয়া আছে, তাহলে তুল্য রোধ বের করে ফেলছি আমরা। 2.5 ভোল্টেজ দেয়া আছে, তাহলে আই ইকুয়াল ভি বাই আর, 8 এম্পিয়ার। 22, এ বিন্দুতে রোধ কত, মানে আমরা যদি এ আর এফ এর এটুক বাদ দিয়ে দিই, তাহলে এ আর এফ এর মধ্যে রোধ কত হবে। তো দেখো এ আর এফ এর মধ্যে রোধ মাপবো, বাকিটুকু মনে করো বাদ, এটুকু বাদ। তাহলে 15 আর 5 আছে শ্রেণীতে, একটার পর আরেকটা আছে, তাহলে 15 5 20। এবার দেখো এইটুকু যদি 20 হয়, তাহলে এই 20 এর সাথে সমান্তরালে আছে, তাহলে 20 20 সমান্তরাল 10 হয়ে যায়। এই 10 এই 25 এর সাথে আছে শ্রেণীতে, তাহলে 10 আর 25 35 ওহম। তাহলে এএফ এর মধ্যে তুল্য রোধ 35 ওহম। এবার বলছে যে বর্তনীটির প্রবাহ মাত্রা কত, মানে এই দিক দিয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়। দেখো আমরা তো এএফ এর মধ্যে 35 পাইছি, এখন এর সাথে 20 যুক্ত আছে আবার দেখো শ্রেণীতে, তাহলে এই যে এ আর এফ এর মধ্যে 35 আর এই 20 এর সাথে শ্রেণীতে যুক্ত আছে, তাহলে 20 আর 35 মিলে হচ্ছে 55, আর ভোল্টেজ তো দেয়া আছে 120, ডিভাইড করলে 1.181 অ্যাম্পিয়ার বর্তনীর প্রবাহ মাত্রা পেয়ে গেলাম। ওকে, এখন আর এর ভিতর দিয়ে প্রবাহ মাত্রা চাইছে, এইটা আসলে একটা ট্রান্সফরমার, তাই না, মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী। তো তাহলে আমরা কি করব, আর এর ভিতর দিয়ে প্রবাহ মাত্রা চাইলে চারপাশে ভোল্টেজ জানা দরকার। আমরা ইএস যদি বের করে ফেলতে পারি স্টেপ 1 এ, তারপরে স্টেপ 2 তে খুব ইজিলি বের করে ফেলবো। ইএস বের করি আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ, তাহলে ইপি ডিভাইডেড বাই এনপি, ইএস ডিভাইডেড বাই এনএস, তাহলে ইএস ইকুয়াল টু ইপি বাই এনপি ইনটু এনএস, তাহলে 120 ভোল্ট হয়। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, তাহলে ভি আর আর জানা আছে 12 অ্যাম্পিয়ার। ভেরি ইজি। এবার হচ্ছে এনপিএন ট্রানজিস্টর কোনটা, আমরা চেনার উপায় হচ্ছে যেখানে এন আছে ট্রানজিস্টরের তীর চিহ্নটা ওইদিকে মুভ করা থাকে। দেখো এইখানে ট্রানজিস্টরের তীর চিহ্নটা মাঝের দিকে মুভ করা আছে, তার মানে এই মাঝে এন আছে। আমাদের প্রশ্নে মাঝে এন, অন্য কোথাও মাঝের দিকে তীর চিহ্ন মুভ করানো নাই, এই ঘতে তো তীর চিহ্নই নাই। একটা কথা মনে রাখো, নেক্সট ক্লাস থেকে স্পেশালি 2020-এর কোশ্চেন গুলা সলভ করে দিব, আর অর্ধেক ক্লাস প্রবলেম সলভ হবে আর অর্ধেক ক্লাস হবে পরীক্ষা। 15 মিনিট মনে করো যদি হয় সলভ, তারপরে 5 মিনিটের ব্রেক, তারপর 20 মিনিটের পরীক্ষা। আর যদি 20 মিনিট হয়ে যায় তাহলে 5 মিনিটের ব্রেক দিয়া, তো তাহলে আর যতক্ষণ থাকে ওর মধ্যে 10টা 15টা পরীক্ষা এমসিকিউ দিয়ে দিলাম আর কি। এভাবে হইতে থাকবে নেক্সট ক্লাসগুলোতে, এরকম ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।